গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আবার আমরা চলে এসেছি টেস্ট পেপারের সলিউশনে। এটা ক্লাস নাম্বার 3। এখানে আমরা টেস্ট পেপারের গ বিভাগের যে আছে সেই সলিউশনগুলো করব। তোমরা জানো টেস্ট পেপার যদি সলিউশন করা হয় তাহলে প্রায় 80 থেকে 90% নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি লক্ষ লক্ষ বছর ধরে ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে পরবর্তীকালে সেগুলো জীবাশ্ম জ্বালানি পরিণত হয়। ফার্স্ট যে অটো অ্যান্সারটা আছে, জীবাশ্ম জ্বালানি বারবার ব্যবহার করা যায় না, তাই সংরক্ষণের মধ্য দিয়ে সংরক্ষিত থাকে। 2 নম্বর আছে কি না, সংরক্ষণের মধ্য দিয়ে কমানো গেলে বিশ্ব উষ্ণায়ন কমে যাবে। আমরা জানি যে জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার করা হয় তাহলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পায়। এর ফলে কি হয় না, বায়ু দূষণের পরিমাণটা বৃদ্ধি পায়। তাই এটা যদি জীবাশ্ম জ্বালানি যদি কম ব্যবহার করা হয় তাহলে কি হবে না, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড CO2 এর পরিমাণটা কি হয়, দিন দিন বৃদ্ধি পায়। এর ফলে কি হয় না, বিশ্ব উষ্ণায়নটা আরও বেশি করে হয়। জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার কম করা হয় তাহলে বিশ্ব উষ্ণায়নটা কম হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি কি? পাওয়ার অ্যালকোহল হল বিভিন্ন যানবাহনে ব্যবহৃত এক প্রকার মিশ্র জ্বালানি। এটা দিন দিন কী হচ্ছে না, পাওয়ার অ্যালকোহলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে ব্যবহার। কারণ কি, কারণ পাওয়ার অ্যালকোহলের ফলে কি হয় যে বায়ুতে দূষণটা কম হয়। পাওয়ার অ্যালকোহলের মূল উপাদান হলো একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে ইথানল। এটা কিন্তু ব্যবহার বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের দুটি পার্থক্য। আদর্শ গ্যাস কাকে বলে না, যেসব গ্যাসগুলো পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আর যে গ্যাসগুলো কি হয় না, বাস্তবে সাধারণ তাপমাত্রায় পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, সেগুলো বাস্তব গ্যাস নয়। কারণ যদি উষ্ণতাটা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু বাস্তব গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, তাদের মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বল নেই। যদি একটা এখানে গ্যাস সিলিন্ডার হয় তাহলে মোট আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেই আয়তনগুলো কিন্তু খুব ক্ষুদ্র হয়, যার জন্য তাদের মধ্যে কোনো আকর্ষণ বল ধরা হয় না। কিন্তু বাস্তবে কি হয় না, অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে, মানে অণুগুলোর আয়তন নেগলেক্ট করা যায় না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে না, অতিবেগুনি রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অতিবেগুনি রশ্মি হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা এক্স রশ্মি ও ভিজিবল রের মধ্যে অবস্থান করে। তাহলে অতিবেগুনি রশ্মি কি হয় না, যখন জলের মধ্যে দিয়ে বা কোনো একটা তরল পদার্থের মধ্যে দিয়ে যায় তো ওদের যে জীবাণুগুলোকে কিন্তু মেরে ফেলে, জীবাণু নাশ হয়। তাহলে জীবাণু নাশে ব্যবহার করা হয়। আর ক্ষতিকারক কি, যে স্কিন ক্যান্সার হয়, যখন কোনো একটা স্কিনের মধ্যে দীর্ঘদিন ধরে অতিবেগুনি রশ্মি পড়ে তখন ওটা কিন্তু ক্যান্সার হয়। নেক্সট কোয়েশ্চেন, গামা রশ্মির ব্যবহার। গামা রশ্মির ব্যবহার ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর এটা ক্ষতিকারক প্রভাব কি না, জীবদেহের ডিএনএ অণুকে ক্ষতিগ্রস্ত করে। কারণ জীবদেহের মধ্যে যখনই পড়ে তখন তার যে ডিএনএ অণু সেই অণুগুলো মারা যায়। এটা একটা গামা রশ্মির ক্ষতিকারক প্রভাব বলতে পারি আমরা। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন? আমরা জানি যে একটা উত্তল লেন্স, যদি এরকম একটা উত্তল লেন্স হয়, এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি উত্তল লেন্সের মধ্যে পড়ে তাহলে উত্তল লেন্স থেকে প্রতিসৃত হয়ে একটা বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুর নাম হচ্ছে ফোকাস। তাহলে আলোক রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়, যার জন্য একে বলা হয় অভিসারী লেন্স। আর যদি অপসারী হয় তাহলে কী হবে না, একটা বিন্দু থেকে আলোক রশ্মি কী হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, যার জন্য তখন কিন্তু ওটাকে অপসারী লেন্স বলা হয়।
আবার এক জায়গা থেকে, তাহলে অপ কথাটার মানে হচ্ছে চারদিকে ছড়িয়ে যাওয়া, আর অভি কথাটার মানে হচ্ছে এক জায়গাতে মিলিত হওয়া। এটাকে বলা হয় ফোকাস। তাহলে এটা কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেনও দেয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কারণ জানি যে HCl কি হয় না, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H3O প্লাস ও Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। HCl প্লাস H2O কি তৈরি করে? H3O প্লাস ও Cl মাইনাস। এই আয়নগুলো কি হয় না, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই আয়নগুলির জন্য এগুলো তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইড পদার্থ দুটির ধর্মের তুলনা। তাহলে ন্যাপথলিন কি হয় না, দ্রাব্যতা জলে দ্রবীভূত হয় না, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, বেনজিন এগুলোতে দ্রবীভূত হয়ে যায়। আবার কি হয়, সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, বেনজিন এগুলোতে দ্রবীভূত হয় না, অর্থাৎ অদ্রাব্য। নেক্সট, তড়িৎ পরিবাহিতা কি হয়, গলিত দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের গলিত তড়িৎ প্রবাহিত অবস্থায় যে আয়নগুলো তৈরি করে Na প্লাস ও Cl মাইনাস, এই আয়নগুলো কি হয় না, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, ঠিক আছে। এ ও বি দুটি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 19। তাহলে এ এর ইলেকট্রন বিন্যাস কি হবে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে ফার্স্ট অরবিটে ইলেকট্রন যে বিন্যাস, ফার্স্ট অরবিটে 2, তারপরে 8, তারপর 7, অর্থাৎ বাইরের কক্ষে 7টি ইলেকট্রন বর্তমান। বি একটি মৌল, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1, বাইরের কক্ষে একটি ইলেকট্রন বর্তমান। বি মৌলটি একটি ইলেকট্রন বর্জন করে, আবার এ মৌলটি সেই ইলেকট্রনটি গ্রহণ করে। এই দ্বারা আয়ন উৎপন্ন হয় এবং স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎ যোজী যৌগ গঠন করে। অর্থাৎ এটি কি হবে না, তড়িৎ যোজী। ব্যাখ্যা যদি বলা হয়, তাহলে বি মৌলটি ইলেকট্রন বর্জন করে বি প্লাস আয়ন উৎপন্ন করে, এবং এ মৌলটি ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে, এ মাইনাস। গ্রহণ করে এ মাইনাস আয়ন উৎপন্ন করে। বি মৌলটি ইলেকট্রন বর্জন করে বি মাইনাস না বি প্লাস বর্জন করে, ইলেকট্রন যদি বর্জন করে তো কি হবে না, বি প্লাস, আর এই বর্জিত ইলেকট্রনটি এ গ্রহণ করে, গ্রহণ করে কি তৈরি হয়, এ মাইনাস। স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কি হয় না, এবি গঠন করে। স্থির তড়িৎ বল দ্বারা যুক্ত হয়ে এবি গঠন করে। নেক্সট কোশ্চেন কি আছে না, একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে দেখাও যে অ্যামোনিয়ায় হাইড্রোজেন আছে। অ্যামোনিয়াকে যদি উত্তপ্ত ম্যাগনেসিয়াম ধাতুর উপর দিয়ে চালনা করা হয়, তাহলে Mg3N2 ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায় যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। তাহলে Mg প্লাস NH3 কে যদি হিট করা হয়, তাহলে কি উৎপন্ন হবে না, Mg3NO2 প্লাস 3H2।
ব্যালেন্স করতে গেলে কী করতে হবে, 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে যেহেতু 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে 3টে, তাহলে হাইড্রোজেনের সংখ্যা সমান হয়ে গেল। এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায় যে এটা একটা হাইড্রোজেন আছে। নেক্সট অথবারে একটি কোশ্চেন, যে রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? আমরা দেখি যে চেন যেগুলো পরা হয়, যেগুলো আংটি রিং থাকে, সেগুলো কিছুদিন পর কি হয়ে যায় না, কালো হয়ে যায়। কারণ কি? কারণ বায়ুতে যে হাইড্রোজেন সালফাইড থাকে H2S, এস বিক্রিয়া করে কি উৎপন্ন হয় না, সিলভার উপর Ag2S এর একটি আস্তরণ পড়ে যায়। যদি সমীকরণটা যদি লেখা হয় তাহলে কি হবে না, Ag প্লাস H2S কি উৎপন্ন করে না, Ag2S প্লাস H2, এখানে তাহলে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা কি হয় না, উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন কি, যে বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা। সংকর ধাতু কাকে বলে? যেখানে এক বা একাধিক ধাতু পরস্পরের সঙ্গে মিক্স হয়, নতুন ধাতু তৈরি করে, তাকে সংকর ধাতু বলে। তাহলে 1 নম্বর কি আছে না, সংকর ধাতু সাধারণত বিশুদ্ধ ধাতুর চেয়ে বেশ শক্ত ও কঠিন হয়, সহজে ভেঙে যায় না, ওগুলো অনেক হার্ড হয়, কাঠিন্য হয়। দ্বিতীয় আছে কি না, সংকর ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, অনেক দিন টেকসই হয়। যেমন আয়রনকে যদি সাধারণ অবস্থা আয়রন কি হয়, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু যদি একটা সংকর ধাতু তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক হার্ড হয়। নেক্সট কোশ্চেন কি হচ্ছে না, কপার সালফেটের জলীয় দ্রবণ জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি ঘটবে? কপার সালফেটের জলীয় দ্রবণ যোগ করলে কপার কি হয় না, প্রতিস্থাপিত হয়ে যায় জিঙ্ক সালফেট দ্বারা, আর ওর যে বর্ণ থাকে গাঢ় বর্ণ নীল, সেই নীল বর্ণটা কি হয় না, বর্ণহীন হয়ে যায়। যদি ইকুয়েশনটা লিখি, Zn প্লাস CuSO4, এর সঙ্গে কি করে না, Zn বিক্রিয়া করে কি উৎপন্ন করে, জিঙ্ক সালফেট, অর্থাৎ ZnSO4 প্লাস কি হয় না, তার সঙ্গে একটা কপার, বিশুদ্ধ কপার তৈরি হয়। যদি জারণ বিজারণ বিক্রিয়া দ্বারা দেখা হয় না, জিঙ্ক কি হয় না, পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে, তো 2টা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে ওর জারণ হয়, ইলেকট্রন বর্জন করলে জারণ, 2টো ইলেকট্রন বর্জন করে Zn এ পরিণত হয়, আর কপার কি করে না, ওই আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে CO2 প্লাসে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, কার্যকারী মূলক কাকে বলে? উদাহরণ দাও। কার্যকারী মূলক কোনগুলো না, যেগুলো কি হয় না, দেখতেই কীরকম হয়, অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা একই রকম হয়। যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। এটা কার্যকারী মূলক হচ্ছে OH, এটা হচ্ছে হাইড্রোক্সাইড মূলক। আরেকটা যদি আমরা বলি এরকম আরেকটা এক্সাম্পল, তাহলে কি হয়, CH3CH2COOH, তাহলে OH-টা হচ্ছে এখানে একটা কার্যকারী মূলক। আরেকটা এক্সাম্পল দিই যদি আমরা উদাহরণ, তাহলে উদাহরণ কি হবে, OH এটা হচ্ছে হাইড্রোক্সিল, আর COOH এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, কার্বক্সিল অ্যাসিড গ্রুপ। C2H6O এর সমবায়বগুলির নাম ও গঠন সংক্ষেপ। সমবায়ব কাকে বলে? যাদের কি হয়, কার্বন ও হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা একই হয়, কিন্তু তাদের গঠন আলাদা হওয়ার জন্য তাদের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যায়, এদেরকে সমবায়বতা বলে। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দিই, যে CH2CH2CH3, আরেকটা CH3CH2, তার 2 নম্বর পজিশনে CH3। তাহলে এইখানে দেখো কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুগুলোর সংখ্যা কি আছে, সমান আছে,
কিন্তু 2 নাম্বার পজিশনে যে আছে তার CH3 মূলকটা অন্য জায়গায় আছে, অর্থাৎ তাদের যে রাসায়নিক ধর্ম, এই দুটো রাসায়নিক ধর্ম কিন্তু একই হবে না। রাসায়নিক ধর্মগুলোর মধ্যে কী হবে, পার্থক্য দেখা যায়। এখানে C2H6O যদি আমরা গঠন সংকেতটা দেখি তাহলে কি হয়, CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। আর সিমিলারলি এর নাম হচ্ছে ইথানল, যেহেতু কার্বন পরমাণু দুটো আছে তার জন্য ইথ, একটা থাকলে মিথ। আর এটা আরেকটা গঠন আমরা বলতে পারি CH3OCH3, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, যেটা অনেক সময় স্পিরিটও বলে। ডাইমিথাইল ইথার। এইখানে আমাদের যেগুলো আছে তাদের একই, দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু সংখ্যা একই, কিন্তু তাদের যে গঠন আর তাদের যে রাসায়নিক ধর্ম সেগুলো কিন্তু আলাদা আলাদা। এখানে ক্লাসটা শেষ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।